এটা খুবই আশ্চর্যের যে একজন মানুষ ডাক্তার হয়েও তিনি সংকল্প করলেন সারা জীবন তিনি চিকিৎসা করে পয়সা উপার্জন করবেন না, অথচ তিনি সারা পৃথিবী ভ্রমণ করলেন। 6টা মহাদেশের 150টা দেশ তিনি ভ্রমণ করলেন, কার্যত টাকা না ধরে, না উপার্জন করে। ঈশ্বরের এক মহাশ্চর্যময় ঘটনা, গুরুর অনন্ত কৃপা স্বামী শিবানন্দ বাবার উপরে। আমরা 14তম পর্বে বলেছি যে বাবা কিভাবে গুরু কৃপায় তিনি ডাক্তারি পাশ করলেন এবং তিনি যে ডাক্তারি পাশ করার পরে একটি সংকল্প করলেন, সেটা হচ্ছে অর্থোপার্জন না করার সংকল্প। শিবানন্দ বাবা এই কঠিন সংকল্পটি যে করেছিলেন তার পিছনে একটি কারণ আছেন। তিনি দেখেছিলেন যে সকলেই অর্থোপার্জনের জন্য ব্যস্ত, আরও অর্থ হোক না সে অসুদ উপায়ে পাওয়ার জন্য লালায়িত। এই সময় আরেকটি ঘটনা ঘটে, বিংশ শতাব্দীর 20 দশকের কথা। শিবানন্দ বাবার দুজন চিকিৎসক বন্ধু নিজেদের মধ্যে আলোচনা করছেন যে তারা তাদের পেশেন্টদের পরস্পরের কাছে রেফার করবেন, তাহলে উভয়েরই আয় বাড়বে। তার মনে এই আলোচনা গভীর ছাপ রাখে। তিনি স্থির করেন যে তিনি অর্থোপার্জনের জন্য চেষ্টা করবেন না। সারা পৃথিবীর মানুষই তো অর্থ উপার্জন করছে, একজন না করলে কিচ্ছু অসুবিধা হবে না। সম্পূর্ণ ঈশ্বরের উপর নির্ভর করে তার এই অধীত চিকিৎসাবিদ্যা মানবিক এবং আধ্যাত্মিক শিক্ষাকে মানব কল্যাণের কাজে লাগাবেন। এরপর গুরুর নির্দেশে গুরু কৃপাকে পাথেয় করে জনৈক ব্যক্তিকে তার গুরু একটি চিঠি লিখে দেন। সেই চিঠিটিকে সঙ্গ করে প্রায় কপর্দক শূন্য শিবানন্দ বাবা লন্ডনে গিয়ে পৌঁছান 1925 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে 12 বছর ব্রহ্মচর্য পালন করলে মেধা নারীর বিকাশ হয়, তখন স্মৃতিশক্তি ও ধীশক্তির অস্বাভাবিক উন্নতি হয়। আবাল্য ব্রহ্মচর্য পালনের ফলে শিবানন্দ বাবার তখন দিব্যকান্তি, সুন্দর সুঠাম চেহারা। গুরুর শিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক গুণে ভূষিত, আধ্যাত্মিক চেতনায় সমুন্নত, চিকিৎসাবিদ্যায় অধীত, জ্ঞানে পরিপূর্ণ। এই লন্ডনে তার স্কলারশিপ পেয়ে তিনি গিয়েছিলেন এবং এখানে তিনি এমআরসিপি পড়া শুরু করলেন। খুব সার্থকভাবে এমআরসিপি তিনি পাশ করলেন এবং তিনি এফআরসিএস উপাধি লাভ করলেন। তার সঙ্গে তিনি আরও পড়তে শুরু করলেন। তিনি পিএইচডি করলেন চাইল্ড সাইকোলজিতে। এই অসাধারণ কতগুলো সেই সময়কার যুগে তিনি ডিগ্রি লাভ করলেন। এবার তিনি কি করলেন? তিনি এক বিরাট চিকিৎসক, কিন্তু তিনি অর্থ উপার্জন করছেন না। তার পরিচিতির গণ্ডির মধ্যেই অনেকটাই ছড়িয়ে গেছে এবং প্রত্যেকেই তাকে চিকিৎসক হিসেবে পেতে চায়। তিনি যেখানেই যান, কঠিন রোগী যারা অন্য কেউ সারাতে পারে না যেসব চিকিৎসকেরা, সেখানে শিবানন্দ বাবার ডাক পড়ে। তিনি গিয়ে সেই রোগীকে থাকেন, সেই বাড়িতে থেকে তিনি তাকে ভালো করেন এবং সেখান থেকে হয়তো আরও একজন তাকে নিয়ে গেলেন তার বাড়িতে চিকিৎসা করার জন্য কঠিন রোগীকে। এইভাবে কিন্তু বাবা ধীরে ধীরে তার পরিচিতি কিন্তু ছড়িয়ে পড়ে এবং বিদেশেও এই উপলক্ষে তার যাওয়া শুরু হয়। একবার তিনি আমেরিকায় গিয়েছেন এরকমই এক বন্ধুর মায়ের চিকিৎসার জন্য। তার মা শয্যাশায়ী, তিনি হাঁটতে পারেন না, বিছানা থেকে উঠতে পারেন না। তখন একটি নতুন ইঞ্জেকশন আবিষ্কার হয়েছিল, নতুন ওষুধ। সেই ওষুধটা শিবানন্দ বাবা পর্যায়ক্রমে তিনি 6 দিন ধরে দিলেন ইঞ্জেকশান। একটু একটু করে রোগীর উন্নতি হতে লাগলো এবং 6 দিন পরে তিনি হাঁটতে পারলেন। এই ঘটনাটা কিন্তু বিরাট সাড়া পড়ে যায় এবং সেখানকার পত্রিকায় বেরিয়ে যায় আই ক্যান ওয়াক ডাক্তার বলে
একটা আর্টিকেল বেরিয়ে যায় এবং বাবার নাম আরও ছড়িয়ে পড়ে। এইভাবে বাবা সারা পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করতে শুরু করলেন এবং সব জায়গায় তাকে নিয়ে যায় মানুষেরা। তিনি সেখানে চিকিৎসা পাশাপাশি ভারতের যে নৈতিক শিক্ষা, তার গুরুর কাছ থেকে পাওয়া যে আধ্যাত্মিক শিক্ষা, জীবনশৈলীর শিক্ষা, জীবনটাকে কী করে সুন্দর করতে হবে, যিনি যে পরিবারের সঙ্গেই তিনি থাকেন না কেন সেই পরিবারকে তিনি শেখান এবং এই শিক্ষার ফলে তাদের মধ্যে উন্নত চেতনার জাগ্রত হয়ে পড়ে। শিবানন্দ বাবা চিকিৎসাবিদ্যায় বহু পেপার লিখেছেন। স্বর্গীয় মানিক চক্রবর্তীর কাছে আমি শুনেছি তার বহু পেপার বিভিন্ন মেডিকেল জার্নালে প্রকাশিত হতো। যেমন বাবা একটি পেপার ছিল মিরাকেলস অফ ফাস্টিং। এই মিরাকেলস অফ ফাস্টিংয়ের যে মুখবন্ধটা অ্যাবস্ট্রাক্ট, সেই অ্যাবস্ট্রাক্টটির বাংলা অনুবাদ আমাদের বইয়ে আমি দিয়েছি, সেটা আপনারা পড়েছেন। এবং বর্তমানে এই 2-3 বছর আগে এই মিরাকেলস অফ ফাস্টিং এটার উপর গবেষণা করে জাপানের একজন চিকিৎসক নোবেল পুরস্কার পেয়েছে। বাবা প্রায় 90 বছর আগে বা 100 বছর আগে এর উপরে কিন্তু পেপার করেছিলেন, ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছিল। এইভাবে সারা পৃথিবীতে তিনি ঘুরে বেড়াতে লাগলেন চিকিৎসক হিসাবে, ভারতীয় সাধু হিসাবে এবং আধ্যাত্মিকতার জীবনশৈলীর প্রচার কার্যে। তারপরে তিনি এমন অনেক দেশ ঘুরেছিলেন, কয়েকটির নাম বলছি: ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, জাপান, চীন, রাশিয়া, আমেরিকা, মেক্সিকো, আফ্রিকা, অস্ট্রেলিয়া। যখনই যেখানে ডাক পড়েছে আর্ত পীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাদের সুস্থ করে তুলেছেন। যে বাড়িতে যখন থেকেছেন সেটাই তার ঘর। মুহূর্তের মধ্যে সকলকে আপন করে নিতেন। তার আবাল্য লালিত দেশ বিদেশ ঘোরার স্বপ্ন শিবানন্দ বাবার এইভাবেই পূর্ণ হলো। জাপানে একটি ঘটনা শুনেছি মানিক চক্রবর্তীর কাছে। জাপানে একবার একজন মা, তিনি খুব ধনী ছিলেন কিন্তু কৃপণ ছিলেন। বাবা তাকে শিক্ষা দিলেন একদিন, বললেন, মা তুমি আমাকে, তার কিছু দেওয়ার ইচ্ছা বাবাকে, বলে তুমি আমাকে এমন একটা কিছু দাও যেটা তুমি সঙ্গে নিয়ে যেতে পারবেন না এই পৃথিবী ছেড়ে যখন যাবে। এই কথাটির পরে সেই মহিলার চেতনা ফিরে এলো, সত্যি তো কিছুই তো নিয়ে যেতে পারবো না। এবং তারপরে আমি শুনেছি মানিকদা বলেছেন আমাকে যে তিনি একটি টেম্পল নির্মাণ করেন, নাম দিয়েছিলেন শিবানন্দ টেম্পল, জাপানে। স্বদেশে প্রত্যাবর্তন, ওঙ্কারানন্দ গোস্বামীর দেহত্যাগ, এইভাবে 1959 অবধি, 1925 থেকে 1959 34 বছর কাটিয়ে দিলেন বাবা। 1959 খ্রিস্টাব্দে তার গুরুদেব একটি চিঠি লিখলেন যে অবিলম্বে তুমি দেশে ফিরে এসো। গুরুর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই চরৈবেতি মন্ত্রের সাধক শিবানন্দ বাবা আর পিছনে তাকিয়ে কিন্তু হা হুতাশ করলেন না। দীর্ঘ 34 বছর বিদেশবাসের স্মৃতি ভুলে শ্রীগুরুর পদপ্রান্তে উপস্থিত হলেন। গুরুদেব তাকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। গুরুদেব কিন্তু মনে মনে ধরাধাম ত্যাগ করার প্রস্তুতি নিয়েছেন। ইহলোক ত্যাগ করার আগে তার প্রিয় শিষ্যকে অন্তিম উপদেশ নির্দেশ বুঝিয়ে দিয়ে গেলেন। 9 ডিসেম্বর 1959 খ্রিস্টাব্দে তিনি অমৃতলোকে যাত্রা করলেন। শিবানন্দ বাবার কিন্তু সর্বস্ব যেন ফাঁকা হয়ে গেল। তার মা বাবা একাধারে গুরু, তিনি চলে গেলেন। তিনি কিন্তু মায়াতীত হয়েও, ব্রহ্মজ্ঞ হয়েও আজকে যেন কাঁদতে কাঁদতে তিনি নাওয়া খাওয়া পড়া সব ভুলে গেলেন। এক কাপড়ে দীর্ঘ 6-7 মাস তিনি নবদ্বীপে গুরুর অদর্শনজনিত ব্যথায় বিদীর্ণ হয়েছেন। আমরা শুনেছি গুরুর চিন্ময় উপস্থিতি, চিন্ময় দর্শন লাভ করে তখন তিনি শান্ত হন। এরপর 1960 থেকে 1977 খ্রিস্টাব্দ অবধি তার আরেকটি নতুন জীবন। আর তিনি ফিরে গেলেন না বিদেশে। বিদেশের সেই যে একটা মায়া মোহ সাধারণ মানুষের থাকে, বাবার কিন্তু সেটা ছিল না। তিনি এখন কি করলেন? শ্রীগুরুর চিন্ময় উপস্থিতিতে আলোকিত হয়ে উঠলেন আর বুঝলেন দেহত্যাগ আর কিছুই নয়, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া। এবার তিনি অন্তর্গুরুর নির্দেশে নবদ্বীপ থেকে তিনি
বাসুদেব রায় নামে এক ভক্তের সঙ্গে আসামের শিলচর হয়ে করিমগঞ্জ চলে যান। উত্তর পূর্ব ভারতের অবিভক্ত আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যের গরিব ছিন্নমূল উদ্বাস্তু আর উপজাতিদের মধ্যে আর্তপীড়িত মানুষের মধ্যে শিবানন্দ বাবা যেন দেবদূতের মতো উপস্থিত হলেন। তার সেবায় শত শত মানুষ রোগমুক্ত হয়ে নূতন জীবন পেলেন। আরও শত শত পরিবারকে শিবানন্দ বাবা সঠিক জীবনযাপনের পথ দেখালেন, আধ্যাত্মিক পথের প্রতীক্ষা দেখালেন, সঠিক পথের নিশানা। কারো কাছে হয়ে উঠলেন সাধু দাদা, কারো কাছে সাধু বাবা, কারো কাছে সন্ন্যাসী বাবা, আবার কারো কাছে ডাক্তার সাধু, কারো কাছে স্বামী শিবানন্দ, আবার কারো কাছে বা মহাতান্ত্রিক। কারণ এই সময় তিনি লাল কাপড় পরতেন, তারপরে রুদ্রাক্ষের মালা পরতেন, বড় বড় চুল। শিবানন্দ বাবা নিজের জন্য কিন্তু কিছুই নিতেন না, সে রোগ ভলা করার জন্যই হোক আর কারো গৃহে পূজা করার জন্য হোক বা মন্ত্র দান করা বা দীক্ষা দান করার জন্য হোক। প্রথম তিনি দীক্ষা দান খুব ভেবেচিন্তে খুব করতেন, খুবই সবাই পেত না দীক্ষা, অনেকে সেই সময় দীক্ষার আবেদন করে পায়নি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি শেষের দিকে তিনি মুক্তহস্ত হয়ে গেছিলেন, অপার কৃপায় সকলের প্রতি তিনি করুণা প্রদর্শন করেছেন। এই সময়ে তার আশ্রয় জুটত কখনো কারো বাড়িতে, কখনো কারো পরিত্যক্ত বাড়িতে, কখনো বা ভুতুড়ে বাড়িতে, কখনো বা শ্মশানে। কিন্তু সর্বদাই তার কাছে লোকের ভিড় লেগে থাকতো, তিনি তাদের সেবা করতেন সব রকমে। আসলে আমরা দেখেছি বাবার যে কোন বিষয়ের জ্ঞান নেই তা ভেবে অবাক হতে হয়। এর জন্য বাবার মধ্যে কোনো অহংকারের লেশ মাত্র ছিল না। তার প্রাপ্ত শিক্ষার ব্যাপারে কিন্তু তিনি আজীবন লুকিয়ে গেছেন। আমরা যারা ঘনিষ্ঠ বৃত্তে কিছু কিছু আমরা জেনে ফেলেছিলাম, কিন্তু সর্বদা তিনি বলতেন কাউ কাছে প্রকাশ করবে না, আমি যে চিকিৎসক এটা প্রকাশ করবে না। বরঞ্চ তিনি বলতেন রহস্য করে আমার বিদ্যালয়ের শিক্ষা নেই। আমি বিভিন্ন সময় এই উত্তর পূর্বাঞ্চলে বাবার সঙ্গে কিছু ঘোরার সুযোগ হয়েছিল, তখন বাবার অনেক পুরনো ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তাদের কাছে বাবার সম্পর্কে বেশ কিছু বিভিন্ন তথ্য পেয়েছিলাম আমি, সেগুলো আমার এই পুস্তকে লিপিবদ্ধ করেছি আমি। 2005 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে শিবানন্দ বাবার সঙ্গে আসাম ও ত্রিপুরা ভ্রমণের সুযোগ হয়েছিল। 2রা ডিসেম্বর বাবা আমাদেরকে নিয়ে করিমগঞ্জে তার এক ভক্ত প্রেমানন্দ দেবের বাড়িতে নিয়ে গেল। বৃদ্ধ ভদ্রলোক, তিনি স্বামী স্বরূপানন্দের শিষ্য আর বাবার ভক্ত। তিনি জানালেন যে 1960 খ্রিস্টাব্দে বাবা তার বাড়িতে থাকতেন মধ্যে মধ্যে, তখন তার কাঁচা বাড়ি ছিল। বাবা কিন্তু বর্ষার সময় 1 হাঁটু জল ভেঙে ওনার বাড়িতে চলে আসতেন। এই 2 তারিখেই 2রা ডিসেম্বর বাবার সঙ্গে রিক্সা করে করিমগঞ্জ শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। বাবা চারিদিকে তাকাতে তাকাতে যাচ্ছেন। হঠাৎ তখন তার 109 বছর বয়স, তিনি রিক্সা থামাতে বললেন। রিক্সা থামতে না থামতেই লাফ দিয়ে রিক্সা থেকে নেমে তিনি একটি জায়গা নির্দেশ করে বললেন যে এইখানে একটা বড় তৈরির কারখানা ছিল, পিছনেই ছিল এক ভক্তের বাড়ি। বাবার সঙ্গে সঙ্গে আমিও নেমেছি, কিন্তু কোনো কারখানার চিহ্ন আমরা খুঁজে পেলাম না। এগিয়ে গেলাম, দেখা গেল একটি বাড়ি রয়েছে। বাবাও এগিয়ে গেলেন, গিয়ে দরজায় কড়া নাড়লেন। একজন পৌর ভদ্রলোক বেরিয়ে এলো, 52-53 বছর বয়স হবে। বাবাকে দেখে একটু অবাক হয়ে সে তাকিয়ে রইল। তারপরে হঠাৎ বলে উঠল, আরে সাধু দাদা, আপনি কোথা থেকে এলেন? আপনি তো এখনও ইয়াং আছেন। বলে আমাদের ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসালেন। বাবা জিজ্ঞেস করলেন, বেণীমাধব দেশমুখ কোথায়? তো ভদ্রলোক জানলেন যে তিনি তো আমার বাবা, উনি কয়েক বছর আগে মারা গেছেন। আমি তো বিশ্বনাথ দেশমুখ, ওনার ছেলে। আমাকে তো আপনি খুব ছোট দেখেছেন, তাই চিনতে পারছেন না। কিন্তু মা এখনও বেঁচে আছে, মার বয়স 84 বছর বয়স। বাবা গিয়ে বিশ্বনাথ বাবুর মাকে দর্শন দিলেন। শয্যাশায়ী ভদ্রমহিলা বাবাকে দেখে যে আনন্দে অভিভূত হয়ে গেলেন, সেটি বোধহয় ভাষায় প্রকাশ করে বলা যাবে না। বিশ্বনাথবাবু সেই সময়কার 1960 সালে একটি ফটো দেখালেন। সেই ফটোতে বাবার একটি ফটো এবং বাবার অনেক ইয়াং চেহারা তখন, আর তাদের সঙ্গে তাদের ফ্যামিলির সঙ্গে তোলা একটি ফটো।
যাতে বিশ্বনাথ বাবু তখন 9 বছর বয়স, তার বাবা তখন প্রৌঢ় বেণীমাধব দেশমুখ, আর তখন 64 বছর বয়স্ক শিবানন্দ বাবা। কিন্তু তাকে দেখে বছর 40-45 বছরের বেশি কিন্তু মনে হচ্ছে না। আমার আগ্রহ আতিশয্যে আমি ফটোটা চাইলাম। বিশ্বনাথবাবু এই ফটোটা দুটো কপি করে আমাকে 5 ডিসেম্বর ডক্টর জন্মজিৎ রায়ের বাড়িতে সেই ফটোটা দিয়ে গেছিলেন, এবং সেই ফটোটা এই গ্রন্থে দৈবকৃপায় রোগ মুক্তি ও সমস্যার সমাধান গ্রন্থে প্রকাশ করেছি, এবং ওনার যে গ্রুপ ফটোটা সেটাও প্রকাশ করেছি। জন্মজিৎ বাবুর বাড়িতে গিয়ে আমি কিন্তু প্রথম একটি নতুন তথ্য শুনলাম। বাবা তো সবসময় বলতেন জন্মসূত্রে ভিখারির সন্তান, এর বেশি আমরা কিছু জানতাম না 2005 অবধি। কিন্তু ডক্টর জন্মজিৎ রায় তিনি গবেষক, তিনি গবেষণা করে তিনি কিন্তু বললেন বাবা হচ্ছেন প্রখ্যাত ঠাকুরমানির বংশে জন্ম। আমাকে একটি বইও দিয়েছিলেন পরবর্তীকালে। সেই বই থেকে আমিও কিছুটা তথ্য সংগ্রহ করেছি, এবং করে যেটা আমি লক্ষ্য করেছি, আমার ধারণা হয়েছে যে বাবা ঠাকুরবাড়ি বংশের 10ম পুরুষ, এবং তাদের বংশের চার্টটা যতটা পেরেছি আমি সেই গ্রন্থ থেকে তৈরি করেছি, একটা বংশলতিকা যাকে বলে, সেটিও ওই বইয়ের মধ্যে আমি দিয়েছি। 2009 সালের মার্চ মাসে শিবানন্দ বাবার সাথে শিলংয়ে লাবানে গেলাম, এবং সেখানে অবনীরঞ্জন দাস মহাশয়ের বাড়ি, পাহাড়ের কোলে সুন্দর বাড়ি। ওনার স্ত্রী বেঁচে আছেন, অবনীরঞ্জন দাস মহাশয়। তার স্ত্রী বাবাকে দেখে কিন্তু চোখের জলে ভেসে জ্বালালেন যে সম্প্রতি অবনীবাবু স্বর্গীয় হয়েছেন, পরলোকগত হয়েছেন, এবং তখন তার বয়স হয়েছিল 80 বছর। 1962-63 সাল নাগাদ জনৈক ঘোষ মহাশয়ের সঙ্গে এই অবনীবাবুর বাড়ির কিছু পারিবারিক সমস্যা ছিল, সেটি দূর করার জন্য গোলাঘাট থেকে বাবা লাবানে আসেন। তখনই বাবার সঙ্গে এই অবনীবাবুদের পরিচয় হয়। একবার বাবা সেবা দেওয়ার ইচ্ছা করলেন, সেখানে উপজাতি মানুষ অনেক আছে পাহাড়ের কোলে, তাদেরকে সেবা দেবেন বাবা, এবং সেবা দিতে গিয়ে দেখা গেল প্রায় 600 মানুষ চলে এলো। ওনার অনেক আর্থিক অসুবিধা ছিল, কিন্তু সুষ্ঠুভাবে দরিদ্র নারায়ণ ভক্ত সেবা সম্পন্ন করলেন বাবার সংকল্প করার ইচ্ছা অনুযায়ী। করিমগঞ্জের অধ্যাপক ডক্টর জন্মজিৎ রায় জানিয়েছেন যে 1964 বা 65 সালে উনি প্রথম বাবাকে দেখেন, এবং সেই সময় বাবা প্যাটেলনগরে ইটভাটার কাছে কিছুদিন ছিলেন। উনি ওই সময় বাবা টিলাবাজারে চৌধুরী বাবুর বাড়িতে থাকতেন, সেইখানে গিয়ে তিনি প্রথম দর্শন করেন, সেটা 1965 সাল। এই চৌধুরীরা ছিল স্বামী স্বরূপানন্দের শিষ্য। আর 1965 থেকে 67 এই 2 বছর বাবা এই টিলাবাজারে চৌধুরী বাড়িতেই প্রায় থাকতেন। বাবা তখন লাল কাপড় পরতেন, সারাদিনই বাবাকে ঘিরে নানা রকম রোগীরা ঘুরে থাকতো। আর বাবার কাছে তখন বিদেশ থেকে আনা বেশ কিছু যোগাযোগ তখনও ছিল, বেশ কিছু যন্ত্রপাতি ছিল, যেমন বাবা পোর্টেবল এক্সরেও আনিয়েছিলেন সেই সময় বিদেশ থেকে। এছাড়া বাবা সেই সময় অনেক অপারেশান পর্যন্ত করতেন, চোখের ছানি অপারেশান করতেন, দাঁত তুলতেন, এবং অন্যান্য চিকিৎসা তো ছিলই। তারপরে বাবা 1968 সালের পর ডক্টর জন্মজিৎ রায় বলেছেন যে বাবা কামাখ্যায় চলে গেছেন, এবং কামাখ্যায় মূলত থাকতেন। তখন সন্ন্যাসী বাবা নামে বাবা পরিচিত হন কামাখ্যায়। ধলাইবাজার কাছাড় আসামের শ্রী দিলীপ ধর জানিয়েছেন যে মাত্র 15-16 বছর বয়সে উনি বাবার দর্শন পান, সেটা ছিল 1966 সাল। করিমগঞ্জ বাজারে মদনমোহন রোডে সুধীর রঞ্জন দাস মহাশয়ের চায়ের দোকানে তিনি দর্শন পেয়েছিলেন। আসামের শিবসাগর জেলার গোলাঘাটের কাছে পরিত্যক্ত শ্মশানে এক ভদ্রলোক বাস দিয়ে বাবার থাকার জন্য কয়েকটা ঘর করে দেন। 1967-68 সাল নাগাদ বাবা সেখানে প্রায়ই থাকতেন। সেখানে ছিল রাধাকৃষ্ণের যুগল মূর্তি, শ্রী শ্রী কালী মায়ের মূর্তি, আর বাবার ঘরে ছিল আলমারি ভর্তি নানা বই, এছাড়া ছিল মূল্যবান নানা কাগজপত্র। আশেপাশের বহু নরনারী বাবার দয়া নিতে আসতেন। বাবা সকলকে ঈশ্বর জ্ঞানে প্রণাম লহ প্রভু নারায়ণ বলে সম্বোধন করতেন। বাবার মা ডাক ছিল বড়ই মধুর, চোখে জল এসে যেত। প্রত্যেককে তিনি আপন প্রাণের ধন জ্ঞান করে কাছে টেনে নিতেন। এ যেন এক ঐশ্বরিক শক্তি।
করিমগঞ্জ শহরের বহু কঠিন রোগী তার চিকিৎসা সেবায় সুস্থ হয়ে উঠেছিলেন। 6-7 বছরের একটি ছোট্ট মেয়ে বাবার চিকিৎসায় পোলিও মুক্ত হয়ে সুস্থ শরীরে স্বাভাবিক জীবনযাপন করছে। বাবা একদিন দিলীপ ধরকে জিজ্ঞেস করেছিলেন, বলো তো আমার বয়স কত? দিলীপবাবু বললেন, তিনি তখন 16 বছরের বালক, বললেন 35-40 হবে। শুনে বাবা মৃদু মৃদু হাসতে লাগলেন। পরে বললেন, সত্য। এই যে বাবার কথা শুনলাম, বাবার আলমারি ভর্তি বই ছিল, অনেক মূল্যবান কাগজপত্র ছিল, সেগুলো কিন্তু কালক্রমে বাবা এবং বাবার বিভিন্ন বিদেশি যন্ত্রপাতি ছিল, চিকিৎসার সরঞ্জাম ছিল, সেগুলো বাবা বিভিন্ন ডাক্তারকে দিয়ে দিয়েছেন এবং যে যা চেয়েছে দিয়ে বাবা কিন্তু পরবর্তীকালে তার কোনো কিছুই ছিল না, তার কাছে আর কোনো তার সম্পর্কিত কোনো সার্টিফিকেট, কোনো কাগজপত্র কিচ্ছু ছিল না, কোনো একটা স্টেথোস্কোপও ছিল না, ব্লাড প্রেশার মাপার যন্ত্রও দেখিনি তার, সব তিনি বিলিয়ে দিয়েছিলেন। 1960 থেকে 1977 পর্যন্ত বাবা এইভাবে পরিব্রাজক অবস্থায় ঘুরে বেরিয়েছেন। নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। বিপদগ্রস্ত, আতুর, অসুস্থ মানুষের ডাকে তাদের পাশে গিয়ে দাঁড়াতেন। বহু মানুষ বাবার চরিত্রগুণে বাবার প্রতি আকৃষ্ট হতেন। সেরকম 2-4 জন লোকের টুকরো টুকরো কিছু কথা স্মৃতি মন্থন করতে পারি আমরা। 2009 সালের মার্চ মাসে বাবার সঙ্গে যখন শিলং গিয়েছিলাম, তখন আমরা চিন্ময় গোস্বামীর বাড়িতে বাবার সঙ্গে গেছিলাম। ওনার মা হচ্ছেন পুষ্প গোস্বামী। পুষ্পদেবী 1967 সালে বাবার কাছ থেকে মন্ত্রদীক্ষা লাভ করেছিলেন। সেই সময় বাবা থাকতেন প্রায় সেনা হাসপাতাল থেকে 4 কিলোমিটার দূরে পোলো মাঠের কাছে। চিন্ময়বাবু ওনার ভাইয়ের উপনয়নে বাবাই ছিলেন আচার্যগুরু। তখন 13 বছরের কিশোর চিন্ময়বাবু বর্তমানে বার্ধক্যে উপনীত পুষ্প গোস্বামী অতি বৃদ্ধা। শিলংয়ে বাবার সঙ্গে উমপ্লিংয়ে অনিতা দত্তর বাড়িতেও আমরা গিয়েছিলাম। অনিতা দত্ত বললেন যে বাবা একসময় থাকতেন শিলংয়ের শ্মশানে, তাদের বাড়িতেও প্রায়ই থাকতেন। ওনারা 1967-68 সালে বাবাকে দেখেন, 11-12 বছর বয়সে তখন বাবা ওনাদের বাড়িতে যজ্ঞও করেছিলেন। এইভাবে বাবার সময় কেটে যাচ্ছিল। এই উত্তর পূর্বাঞ্চলের আরও কিছু ঘটনা আছে যেগুলো খুব প্রণিধানযোগ্য। আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা আগামী দিন সেগুলো নিয়ে আলোচনা করব।